নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। কলকাতা পুলিশের নতুন দুটি পোস্ট তৈরির ভাবনা। জয়েন্ট সিপি পদে দুটি পোস্ট তৈরির ভাবনা। জয়েন্ট সিপি সাইবার ও জয়েন্ট সিপি লিগ্যাল পোস্ট তৈরির ভাবনা। সাইবার ইউনিটকে ঢেলে সাজাচ্ছে কলকাতা পুলিশ। বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝুরি। আর লালবাজার সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, ইতিমধ্যেই যেমনটা জানা গিয়েছে যে দুটি নতুন পোস্ট ক্রিয়েট করার ভাবনা এবং ক্রাইম, এই জয়েন্ট সিপি সাইবার এবং জয়েন্ট সিপি লিগাল, এই দুটি পোস্ট তৈরি করার ভাবনা। কারণ আমরা দেখেছি যে এর আগে ডিসি সাইবার একটি পোস্ট ছিল, কিন্তু এই ইদানিং এর যে হারে এই সাইবারের একাধিক যে মামলা যেটা হচ্ছে, যেটা একাধিক কেস হচ্ছে, সেই কারণের জন্যই কিন্তু মূলত এই ভাবনা। এবং তোমাকে যে সাইবার কলকাতা পুলিশের যে সাইবার ইউনিট আছে সেটাকেও ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ, এবং তার সঙ্গে সঙ্গে সাইবার ইউনিটকে একটি নিউ পোস্ট দেওয়ার ভাবনা, যেখানে জয়েন্ট সিপি সাইবার র্যাঙ্কের একটি পোস্ট সেখানে ক্রিয়েট করা হবে। এবং পাশাপাশি জয়েন্ট সিপি আরো একটি পোস্ট, অর্থাৎ দুটো পোস্ট তৈরি করার ভাবনা, একটি জয়েন্ট সিপি সাইবার এবং অপরটি জয়েন্ট সিপি লিগাল। তবে এই সমস্তটাই যে প্রস্তাব ইতিমধ্যেই নবান্ন পাঠানো হয়েছে লালবাজারের তরফ থেকে, সেটা ক্যাবিনেটে পাস করানোর পরেই কিন্তু এই যে তাদের যে এই যে ভাবনা, সেটা কিন্তু দিল্লিতে যাবে এবং দিল্লি থেকে সেটা পাস হলেই কিন্তু এই ভাবনা বাস্তবায়িত হবে বলে এমনটাই লালবাজার সূত্রে খবর। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। কি বলেছেন কলকাতা পুলিশ কমিশনার, শোনাব আপনাদের। আমরা যেটা নতুন লেটেস্ট যে স্টেপ আছে, একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট আর একটা জয়েন্ট সিপি লিগাল, দুটো নতুন আমাদের পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। আমরা আশা করছি নেক্সট ক্যাবিনেট যেটা হবে ওটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এছাড়া সাইবার আমাদের উইং যেটা আছে ওটাকে টোটালি ডিভাইড করে, যেহেতু খুব এক্সপ্যান্ড হয়ে যাচ্ছে, কাজটা অনেকটাই বেড়ে যাচ্ছে। সো ইনভেস্টিগেশন আছে, টেকনিক মানে ইকুইপমেন্টস এর রিলেটেড আলাদা ইস্যু আছে, ট্রেনিং রিলেটেড মানে খুব এক্সপার্ট ট্রেনিং লাগে, তো তার জন্য একটা আলাদা উইং। তো সাইবার সেলকে আমরা বিভিন্ন ছোট ছোট সেলে ডিভাইড করেছি। অ্যান্ড ডিসি সাইবার ছিলেন, তার উপর একটা জয়েন্ট সিপি সাইবারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে। যেরকম ওয়েস্ট বেঙ্গলে এডিজি সাইবার আছেন, আমাদের এখানে জয়েন্ট সিপি সাইবার খুব শীঘ্রই ওটা পোস্ট স্যাংশন হয়ে যাবে। তো আমরা আশা করছি অ্যান্ড চেষ্টা করছি যেখানে আমরা সুযোগ পাই সাইবার ক্রাইমের আগেনস্ট অ্যাওয়ারনেস আমরা বাড়াচ্ছি। হোপফুলি এই বছর আমরা দেখতে পারবো দ্যাট ট্রেন্ড যেটা আছে ওটা হয়তো কমবে। একটা অন্য প্রসঙ্গ নিয়ে আছে, ডিটেলস জানিয়ে দেবো আমাদের কি কি করা হয়েছিল, কি কি ইনফরমেশন ছিল অ্যান্ড কি কি আমরা করেছি। সেটা মাননীয় হাইকোর্টে একটা রিপোর্ট চেয়েছেন, ওই রিপোর্টে সব ডিটেলস থাকবে। একটা বিষয় আমরা যেটা আসি পরের খবরে। ট্রাম্প ধাক্কায় নরম ভারত। আমেরিকার পণ্যে শুল্ক ছেঁটে ফেলার দিকে মোদী সরকার। ট্রাম্প নিজে দাবি করেছেন তেমনি এখন ভারত শুল্ক ছেঁটে ফেলতে রাজি হয়েছে, এমনটাই ট্রাম্পের বক্তব্যের মাধ্যমে সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমি আরো বিস্তারিত কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন সরাসরি আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, ঠিক কি বোঝাতে চাইছেন ট্রাম্প? তাহলে কি ভারত আমেরিকার কাছে একটু পিছু হটলো, এমনটা মনে করা হচ্ছে? দেখো ইন্দ্রাণী, এটা এত বড় খবর যে এটা কোনো ভারতীয় নেতার মুখ থেকে আমরা শুনতে ইচ্ছুক। আমরা চাই যে ওয়াশিংটন সফরে আছেন দেশের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, তিনি এটা নিয়ে মুখ খুলুন। কেননা ইতিমধ্যেই ট্রাম্প পাবলিকলি বলেছেন, আমাদের কাছে সেই ভিডিও রয়েছে কলকাতা টিভির হাতে, বিরাট বড় পরিবর্তনের ইঙ্গিত ভারতীয় অর্থনীতিতে। আমেরিকা থেকে আসা পণ্যের শুল্ক ছেঁটে ফেলতে রাজি হয়েছে ভারত, এমনই বলছেন ট্রাম্প। ট্রাম্প কি এটা ঠিক বলছেন না ভুল বলছেন, সেটার জন্য ভারতীয় নেতাদের ভারত সরকারের প্রতিনিধির মুখ খোলা দরকার। আমরা প্রথমে শোনাতে চাইব ট্রাম্প ঠিক কি বলেছেন, শুনুন। India charges us massive tariffs, massive. You can't even sell anything into India. It's almost restrictive. It is restrictive. You know, we do very little business inside. They've agreed, by the way, they want to cut their tariffs way down now because somebody's finally exposing them for what they. India charges us massive tariffs, massive. You can't even sell anything into India. It's almost restrictive. It is restrictive. You know, we do very little business inside. They've agreed, by the way, they want to cut their tariffs way down now because somebody's finally exposing them for what they.
আমি আবারও চলে যাব আশিসের কাছে। আশিসা, ট্রাম্প সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছেন, তাহলে এবার কি হতে চলেছে? দেখো, এটা একটু পেছনের কটা কথা রয়েছে। সেটা হচ্ছে 20 জানুয়ারি ট্রাম্প শপথ নেবার পরেই শুল্ক নিয়ে তিনি যখন হুমকি দিতে শুরু করেন, ভারত আমেরিকা থেকে আমদানি করা 20টি পণ্যের ওপরে শুল্ক কমিয়ে দেয়, দারুণভাবে কমিয়ে দেয়। এরপরে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি যখন ফ্রান্স হয়ে ওয়াশিংটন সফরের যাবার জন্য প্রায় তৈরি হচ্ছেন, সেই সময় আরও 8টি পণ্যের শুল্ক কমিয়ে দেয় ভারত। এই দু পর্ব মিলিয়ে 28টি পণ্যের শুল্ক ছাঁটাই করেছিল ভারত। এরপরে নরেন্দ্র মোদী ওয়াশিংটনে যান এবং সেখানে মোদী ট্রাম্প মিটিং হয়। হাসি মুখে দুই নেতার ছবি সমাজ মাধ্যমে এবং মিডিয়াতে ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পেয়ে খানিকটা আশ্বস্ত হই। বোধহয় ট্রাম্পকে বোঝাতে পেরেছেন, প্রিয় বন্ধু ট্রাম্পকে বোঝাতে পেরেছেন মোদিজি যে ভারত যে শুল্ক নেয় সেটা ভারতের জাতীয় স্বার্থে এবং এর থেকে বেশি শুল্ক কমানো সম্ভব হবে না। মোদিজি দেশে ফেরার পরেই অবশ্য ছবিটা পুরো বদলে যায়। বারবার ট্রাম্প বলতে থাকেন যে দেশগুলোর কথা যেখানে শুল্ক বেশি নেওয়া হয় তার মধ্যে ভারতের কথা তিনি বারবার বলতে থাকেন। এই পরিস্থিতিতে বুরবো, হুইস্কি সহ আরও কয়েকটি পণ্যের ওপরে শুল্ক ছাটে ভারত। অর্থাৎ আমেরিকা থেকে যে জিনিস ভারতে আসছে, আমদানি হচ্ছে, তার উপরে শুল্ক ছাটে ভারত। এই নিয়ে 30টির বেশি পণ্যের শুল্ক ছাটে গত 2 মাসের মধ্যে। কিন্তু তাতেও ট্রাম্পকে ঠান্ডা করা গেল না এবং তারপরে তড়িঘড়ি পীযূষ গোয়েল বাণিজ্য মন্ত্রী দেশের, তাকে ওয়াশিংটনে পাঠানো হলো। এতটাই এমার্জেন্সিভাবে পাঠানো হলো যে তার যে সমস্ত ঘোষিত কর্মসূচি ছিল সব কর্মসূচি বাতিল করে পীযূষবাবু চলে গেলেন আমেরিকায়, সেখানে আলোচনা সারতে। এখন ট্রাম্প যেটা বলছেন তাতে সম্ভবত পীযূষ গোয়েল অর্থাৎ ভারত সরকার, পীযূষবাবুর তো একার কিছু করার ক্ষমতা নেই, তিনি নিশ্চয়ই কথাবার্তা বলে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে দেশের সঙ্গে তিনি কি রাজি হয়েছেন যে আমেরিকা থেকে প্রায় সব পণ্য যা আমদানি করা হয় তার উপরে শুল্ক ছেটে ফেলতে। তাহলে কিন্তু সেটা একটা বড় ব্যাপার হবে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে। ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে বড় ব্যাপার হবে, তার কারণ আমেরিকার থেকে শুল্কবিহীন বা সামান্য শুল্ক দিয়ে যদি একটার পর একটা পণ্য ভারতে ঢুকে পড়ে তাহলে ভারতে যে কল কারখানা সংস্থা সেই জিনিসগুলো একই ধরনের জিনিস বানায়, তাদের উৎপাদনে বড়সড় ধাক্কা লাগবে। সেই সব কল কারখানা সংস্থাগুলোর উৎপাদন কমে যেতে পারে, তৈরি হতে পারে বড় ধরনের কর্মহীনতা। এই কর্মহীনতাকে মোকাবিলা করার জন্য কি রাস্তা নেবে ভারত সরকার সেটা পরিষ্কার নয়। আমি একটি মাত্র উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে ইলন মাস্ক, যিনি সম্প্রতি অত্যন্ত রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়েছেন, ট্রাম্পের পাশে দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমেরিকান সরকারের ব্যক্তি হিসেবে যিনি পূজিত হচ্ছেন। তার নিজের গাড়ি, বৈদ্যুতিক গাড়ি টেসলা, সেই টেসলাকে ভারতে বিক্রির জন্য তিনি অনেক দিন ধরেই চেষ্টা করছেন। সম্প্রতি মুম্বাইতে শোরুম ভাড়াও পর্যন্ত তিনি নিয়েছেন। এখন এই বৈদ্যুতিক গাড়ির ওপরে ভারত একটু চড়া হারে শুল্ক বসায়, 110% শুল্ক বসায়। তার কারণ দেশের যে কারখানাগুলো, দেশের যে সংস্থাগুলো, যেমন টাটা মোটরস, যেমন মহিন্দ্রা, তারা এই ইলেকট্রিক ভেহিকেল তৈরি করার পথে অনেকটা এগিয়ে গেছে। তাদের এই ইলেকট্রিক ভেহিকেল বাজারে থাকছে এবং সেই ভেহিকেল যাতে তুলনায় দামে সস্তা হয় তার জন্যই বিদেশি ইলেকট্রিক ভেহিকেল আমদানির ওপরে বড়সড় শুল্ক চাপায় ভারত। এখন যদি সেই শুল্ক শূন্যে বা খুব কমে নামিয়ে আনা হয় তাহলে টেসলার গাড়ি ভারত ছেয়ে যাবে, ইলেকট্রিক ভেহিকেলের বাজার দখল করবে এবং সেখানে মার খেতে পারে টাটা মোটরস এবং মাহিন্দ্রা। আমরা কদিন আগেই দেখছিলাম যে এই টাটা মোটরস এর মতো বা গাড়ি উৎপাদক
সংস্থাগুলোর যে শেয়ার মূল্য, সেই শেয়ার মূল্য হু করে পড়ছিল। এখন যদি এই জিনিসটাই ঘটতে থাকে, সেটা কেবল ইলেকট্রিক ভেহিকেল গাড়ির ক্ষেত্রে নয়, নানান জিনিসের ক্ষেত্রে, ইলেকট্রনিক দ্রব্য ইত্যাদি নানান জিনিসের ক্ষেত্রে সেই এক জিনিস যদি হয়, অর্থাৎ শুল্ক প্রায় শূন্যের কাছে নিয়ে যাওয়া হয়, তাহলে ভারতে উৎপাদন ব্যবস্থা বড়সড় মার খেতে পারে, জিডিপি বৃদ্ধির চাকা থমকে দাঁড়াতে পারে এবং ভারতে কর্মহীনতা বাড়তে পারে সামাজিক অস্বস্তি। ট্রাম্প কি বলেছেন আরেকবার আমরা কলকাতা টিভির দর্শকদের শোনাতে চাইব, কেননা ট্রাম্প স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ভারত রাজি হয়েছে। শুনুন। India charges us massive tariffs, massive. You can't even sell anything into India. It's almost restrictive. It is restrictive. You know, we do very little business inside. They've agreed, by the way, they want to cut their tariffs way down now because somebody's finally exposing them for what they. India charges us massive tariffs, massive. You can't even sell anything into India. It's almost restrictive. It is restrictive. You know, we do very little business inside. They've agreed, by the way, they want to cut their tariffs way down now because somebody's finally exposing them for what they. আশিসা, ট্রাম্পের বক্তব্যে সেটা স্পষ্ট হচ্ছে। আমি তিনটে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, যদি এরকম ভাবে শুল্ক কমতে থাকে তাহলে ভারতীয় অর্থনীতিকে কিভাবে সামাল দেবে মোদী সরকার, সেই পরিকল্পনা তাদের কতটা থাকবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে কেন ভারত ট্রাম্পের সামনে কথা বলতে পারছে না? আমরা ম্যাক্রোকে দেখলাম যে কথা বলেছে ট্রাম্পের সামনে, জেলেনস্কি বলেছে, তবে ম্যাক্রোটা বেশি ভাইরাল হয়েছে, এবং তবে ভারত কিন্তু সেভাবে কথা বলতে পারেনি ট্রাম্পের সামনে দাঁড়িয়ে। এবং 3 নম্বর হচ্ছে, কতটা শুল্ক কমালে প্রকৃত বন্ধু হওয়া যায়, কারণ ট্রাম্পকে কি এভাবে ভারত তুষ্ট করতে পারবে? দেখো, তোমার এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্দ্রাণী, তুমি খুব ভালো প্রশ্ন করেছো এবং ব্যাপারটার গভীরে ঢুকেছো। তার আগে আমি একটা কথা শোনাতে চাই যে ট্রাম্পের যে কথা আমরা কলকাতা টিভিতে শোনালাম, তার শেষ বাক্যটি কি? শেষ বাক্যটি হচ্ছে, কেউ একজন ভারতকে বোঝাতে পেরেছে যে ভারত অত্যন্ত বেশি শুল্ক নেয়। এই কেউ একজনটা কে, সেটা ট্রাম্প স্পষ্ট করেননি। এই অদৃশ্য ব্যক্তিটি কে যে ভারতকে বোঝাতে পারলো, সেটা জানতে আমরা উদ্গ্রীব থাকব। এখন তোমার যে প্রশ্নগুলো, তার মধ্যে একটা হচ্ছে, কেন ট্রাম্পের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না ভারত? আসলে হাউডি মোদি বা ট্রাম্প, প্রিয় বন্ধু ট্রাম্প ইত্যাদি যে সমস্ত কথাবার্তাগুলো আমরা প্রচার মাধ্যমে দেখেছি, সেগুলো প্রচার করবার জন্যই তুলে ধরা হয়েছে, নাকি সত্যি সত্যি দুজনে সমান আসনে বসে সমান মর্যাদা নিয়ে দর কষাকষি করতে পারছেন, সেই কথাগুলো নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। অর্থাৎ চীন যেমন বলেছে আমরা শুল্ক যুদ্ধের শেষ দেখে ছাড়ব, কানাডা, মেক্সিকো সেই পথে এগিয়েছে। সেখানে ভারতের চলন কিন্তু অন্য ছন্দের, অন্য কথার। সেখানে ভারত ক্রমাগত পিছু হটবার ইঙ্গিত দিচ্ছে। সেক্ষেত্রে ভারতের নিজস্ব বাজারের ক্ষতি স্বীকার করেই কি ভারত পিছু হটবার ইঙ্গিত দিচ্ছে, শুল্ক প্রত্যাহারের ইঙ্গিত দিচ্ছে? এইটা কিন্তু বিরাট বড় প্রশ্ন হয়ে উঠতে চলেছে আগামী দিনে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধি, ভারতের কর্মসংস্থান, ভারতের সাধারণভাবে সমস্ত মানুষের যে উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ, তার বদলে কি এখন আমেরিকার পণ্য ভারত ছেয়ে ফেলবে কম শুল্কে? এই প্রশ্ন কিন্তু খুব বড়সড় প্রশ্ন। ভারত সরকার কি করে সামাল দেবেন? ইন্দ্রাণী প্রশ্ন করছো তুমি যে ভারত সরকার কিভাবে সামাল দেবেন, আমরা কিছু জানি না। তার কারণ কয়েক বছর আগে মেক ইন ইন্ডিয়ার স্লোগান দিয়েছিলেন এই নরেন্দ্র মোদীজি, এবং তখন কতগুলো জিনিসের আমদানির ওপরে ধীরে ধীরে শুল্ক বাড়ানো হয়েছিল। মেক ইন ইন্ডিয়ার কি হলো? তাহলে কি মেক ইন ইন্ডিয়াকে ট্রাম্প চরণে বিসর্জন দেওয়া হচ্ছে? মেক ইন ইন্ডিয়ার কি তাহলে আর কোনো ভবিষ্যৎ নেই? এখন বাইরের বিদেশি পণ্য শুল্ক ছাড়ের সুযোগ নিয়ে ভারতের বাজার ছেয়ে ফেলবে, এটাই কি ভারতীয় অর্থনীতির ভবিষ্যৎ? এটাই কি ভারতীয় অর্থনীতি অমৃতকালে, এটাই কি ভারতের ভবিষ্যৎ? এটাই কি ভারতের গন্তব্য? সেসব নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে ইন্দ্রাণী।
একেবারে আশিস, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। এবং ট্রাম্প ধাক্কায় তাহলে কি এবার নরম সুর হতে চলেছে ভারতের? কারণ ট্রাম্পের বক্তব্যে কিন্তু সেটাই স্পষ্ট হচ্ছে যে আমেরিকার পণ্যে শুল্ক ছেটে ফেলার দিকে তাহলে মোদী সরকার, সে প্রশ্ন উঠছে। কারণ ট্রাম্প নিজে এমনটা দাবি করছেন, তিনি বলছেন যে এখন ভারত শুল্ক ছেটে ফেলতে রাজি হয়েছে। অর্থাৎ এর পরে পরিস্থিতি কোন দিকে যায়, কি হতে চলেছে, কি পদক্ষেপ করে ভারত সরকার এবং ট্রাম্পের প্রতিক্রিয়া কি আসে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে তার আগে আরো একবার আপনাদের শোনাই যে ট্রাম্প ঠিক কি দাবি করছেন। India charges us massive tariffs, massive. You can't even sell anything into India. It's almost restrictive. It is restrictive. You know, we do very little business inside. They've agreed, by the way, they want to cut their tariffs way down now because somebody's finally ছাত্রদের কাছে ক্লাসে ফেরার ও পরীক্ষা শুরুর আবেদন যাদবপুরে জুটার পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ছাত্রদেরকে ক্লাসে ফিরে যাওয়ার আবেদন করা হচ্ছে এবং পরীক্ষা শুরুর আবেদন করা হচ্ছে জুটার পক্ষ থেকে। পরীক্ষা শুরুর আবেদন যাদবপুরে জুটার পক্ষ থেকে, যে পরীক্ষা শুরু করা হোক এবং পড়ুয়ারা আবার ক্লাসে ফিরে যাক, এমনটাই জুটার পক্ষ থেকে আবেদন করা হয়েছে। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, জুটার পক্ষ থেকে কি বলা হচ্ছে? দেখো, জুটার পক্ষ থেকে পরীক্ষা শুরুর আবেদন করা হয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে এবং জুটার তরফ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে স্পষ্টতই বলে দেওয়া হয়েছে যে ক্লাসে যেন দ্রুত ফিরতে শুরু করেন ছাত্রছাত্রীরা এবং যে সমস্ত পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছে যাদবপুরের গত শনিবারের ঘটনার পর থেকে, সেই সমস্ত পরীক্ষা দ্রুততার সাথে শুরু করা হোক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পঠন পাঠন, সেই পঠন পাঠন যেন স্বাভাবিক ছন্দে ফিরে আসে। এবং একই সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, অর্থাৎ যে ঘটনা ঘটেছে সেই ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হস্তক্ষেপ করুক এবং উপাচার্য অনুপস্থিতিতে যারা বিশ্ববিদ্যালয়ের আধিকারিক বা প্রতিনিধি রয়েছেন একাডেমিক সেকশনে, তাদের সাথে আলোচনা করুক দ্বারা এবং সুস্থ স্বাভাবিক অবস্থা যাতে ফিরে আসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই আবেদনই কিন্তু জুটার পক্ষ থেকে করা হয়েছে। উল্লেখ্য, তোমাকে জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ প্রায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা জারি রয়েছে। ছাত্রছাত্রীদের একটা অংশ তারা গত শনিবারের যে ঐক্যপার বার্ষিক সাধারণ সভায় যে ঘটনা, সেই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, অবস্থান ইত্যাদি জারি রেখেছেন এবং তারা আগামী সোমবার পর্যন্ত উপাচার্যকে আলটিমেটাম দিয়েছেন যাতে উপাচার্য তাদের সাথে এসে কথা বলেন এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে যেন আলোকপাত করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ধরনের বেশ কিছু দাবি দেওয়া রাখা হয়েছে ছাত্রদের তরফ থেকে। এরই মধ্যেই অবশেষে জুটা মুখ খুললেন এবং জুটার যে সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে ছাত্রদের ক্লাসে ফেরা এবং হয়ে যাওয়া পরীক্ষাগুলি পুনরায় শুরু করার আবেদন জানানো হয়েছে। ধন্যবাদ অরিত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনায় এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে তলব পুলিশের। যাদবপুর থানায় তলব সৃজন ভট্টাচার্যকে। শনিবার সন্ধ্যে 6টায় হাজিরার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সাংবাদিক সম্মেলন, যাদবপুরে অশান্তি সংক্রান্ত বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে এনেছিল এসএফআই, সেখানে হাজির ছিলেন সৃজন ভট্টাচার্য। এরপরেই অশান্তির ঘটনায় যাবতীয় তথ্য সমেত সৃজনকে তলব পুলিশের। পুলিশের তদন্তে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সৃজন ভট্টাচার্য। এই বিষয়ে ফোনে আমাদের কি প্রতিক্রিয়া জানিয়েছেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য, শোনাবো আপনাদের। এবং আমি যাব আমার মতো করে, আমি তদন্ত সহযোগিতাই অবশ্যই করব এবং ওরা যা জানতে চাইছে, আমাকে যা বলেছে যে তোমার কাছে যা ছবি ভিডিও ইত্যাদি আছে সেগুলো নিয়ে এসো, সেগুলো নিয়ে যাব, কি অসুবিধা আছে? ছাত্ররা ছাত্রদের আন্দোলনের অংশ হিসেবে সেটা বলেছি এবং সত্যিই তো ছাত্রদের ডাকবেই বা কেন? সকলে দেখতে পেয়েছে যে ছাত্রদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন শিক্ষামন্ত্রী, তারপর ছাত্রদেরকে ডেকে হেকল করবে, হ্যারাস করবে। আমি সোশ্যাল মিডিয়া থেকে, কর্পোরেট মিডিয়া থেকে, প্রিন্ট মিডিয়া থেকে, মানে ইলেকট্রনিক মিডিয়া থেকে, প্রিন্ট মিডিয়া থেকে আমি যা ছবি পেয়েছি, সেগুলো ছবি ভিডিও পেয়েছি, সেগুলো নিয়ে আমি যাব। পুলিশের যদি সত্যি তারা তদন্তে আগ্রহী হন, তাহলে সেই ছবি ভিডিওগুলোতে যথেষ্ট পরিষ্কার যে যাদবপুরের ছাত্ররা দোষী নয়, আসলে দোষী যারা অর্গানাইজার ছিলেন, শিক্ষামন্ত্রী, তার আশেপাশের লোকজন ইত্যাদি ইত্যাদি। তারা কোন মামলার পরিপ্রেক্ষিতে তোমাকে ডাকা হয়েছে কি জানতে পেরেছো? সেটা এখনো সবটা বুঝতে পারিনি। আমার ধারণা যা যা এফআইআর ইত্যাদি হয়েছে, যা যা কেস ইতিমধ্যে দর্জ হয়েছে, সেগুলোই হবে, সেসবই হবে।
আমার কোনো অসুবিধা নেই কোথাও কাউকে ফেস করতে, কারণ আমরা এক ছটাক কোথাও অসত্য কথা বলছি না। আমরা যা আছে সেগুলোই নিয়ে বলছি, মানুষের সামনে রেখেছি। আদালতের নির্দেশ ছাড়া 13ই মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আন্দোলনে তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। অতীতেও হোক কলরবের মতো আন্দোলন দেখেছে রাজ্যবাসী। কখনো অধ্যক্ষ নিয়োগে অসন্তোষ, কখনো বা আর্যিকর আন্দোলনের পাশে দাঁড়ানো, সবেতেই উচ্চস্বর যাদবপুরের। সম্প্রতি ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভায় যোগদান করতে এসে যাদবপুরের ছাত্র বিক্ষোভের মুখে পড়েন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই থেকে এখনো বিক্ষোভ অবস্থান অব্যাহত যাদবপুরে। পঠন পাঠন শিখে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক কর্মসূচি ঘিরে নির্দেশ কলকাতা হাইকোর্টের। আদালতের অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রবিবার যাদবপুরে মিছিল করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আদালত জানায় নবীনা সিনেমা হল থেকে 100 মিটার দূরে শেষ করতে হবে মিছিল। সমস্ত বিধিনিষেধ মেনে মিছিল করতে হবে। সর্বোচ্চ 750 জনের জমায়েত। যাদবপুর চত্বর থেকে 100 মিটার দূরে মিছিল থাকতে হবে। 13ই মার্চ পর্যন্ত কাউকে ওই এলাকায় অনুমতি না দেওয়া হয়। আদালতের অনুমতি ছাড়া ওখানে কেউ কর্মসূচি করতে পারবে না। 11টা থেকে 3টে পর্যন্ত মিছিল করা যাবে। 13ই মার্চ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার পরবর্তী শুনানি 12ই মার্চ। কলকাতা টিভি। অন্যান্য খবর নিয়ে ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। ভুতুড়ে ভোটার বিতর্কে কার্যত পিছু হটল নির্বাচন কমিশন। দীর্ঘদিন ধরে চলে আসা ডুপ্লিকেট এপিক নম্বর সংশোধনের আশ্বাস কমিশনের। 3 মাসের মধ্যে করা হবে সংশোধন। একই এপিকে একাধিক ভোটারের নাম মানেই ভুয়ো ভোটার নয়। আগের ব্যাখ্যা থেকে সরে এসে এবার সুর নরম নির্বাচন কমিশনের। ভুতুড়ে ভোটার বিতর্কে নয়া মোড়, চাপে পড়ে কার্যত সুর নরম নির্বাচন কমিশনের। দীর্ঘদিন ধরে চলে আসা ডুপ্লিকেট এপিক নাম্বার সংশোধনের আশ্বাস কমিশনের। 3 মাসের মধ্যে করা হবে সংশোধন। ভুতুড়ে ভোটার তালিকা সামনে আসতেই কমিশনের ব্যাখ্যা ছিল একই এপিকে একাধিক ভোটারের নাম মানেই ভুয়ো ভোটার নয়। কমিশনের ব্যাখ্যার তীব্র প্রতিবাদ জানিয়ে আসরে নামে তৃণমূল। ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রীও। ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। দলনেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট স্ক্রুটিনি করে তৃণমূলের নেতা মন্ত্রীরা। ভোটার তালিকা সংশোধনে ডেডলাইনও বেঁধে দেয় শাসক দল। In the next 24 hours, accept the error. You just admitted it. And I humbly say, if you do not do this in the next 24 hours, admitting and now accepting the error, we will share another document tomorrow morning at 9 o'clock. This is not a threat. This is giving the respected election commission the time to accept their error. চাপের মুখে কমিশনের ভুতুড়ে ব্যাখ্যা উড়িয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের পাল্টা যুক্তি। প্রতিটি বিধানসভার জন্য এপিকের ফাংশনাল ইউনিক সিরিয়াল নাম্বার আলাদা হওয়ার কথা বলা আছে কমিশনারি হ্যান্ডবুকে। সেই যুক্তি ধরলে পশ্চিমবঙ্গের ভোটারের সঙ্গে হরিয়ানা, গুজরাট কিংবা অন্য রাজ্যের এপিক নাম্বার এক হতে পারে না। দ্বিতীয় যুক্তি, ভোটার তালিকায় ভোটারকে এপিক নাম্বার দিয়ে তার ছবি যুক্ত করতে হয়। ফলে এক রাজ্যের এপিক নাম্বার অন্য রাজ্যের ভোটারকে বরাদ্দ করলে ভোটার তালিকায় তার ছবি আলাদা হবে। এতে আসল ভোটারে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। এরপরই চাপের মুখে আগের ব্যাখ্যা থেকে সরে এসে সুর নরম করে নির্বাচন কমিশন। এপিক নাম্বার সংশোধন করার জন্য বিজ্ঞপ্তিও জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিটি বুথে রাজ্য সরকারের একজন বুথ লেভেল অফিসার নিযুক্ত থাকবে। প্রতিটি বুথে রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট সংশ্লিষ্ট বুথের ভোটার তালিকা যাচাই করবে এবং কোনো অভিযোগ থাকলে তা নথিভুক্ত করবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই করার পর সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার সুপারিশ তালিকা জমা দেবে।
উপরোক্ত তথ্য যাচাইয়ের পর খসড়া ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত করা হবে। কোনো ভোটারের কোনো অভিযোগ থাকলে তিনি তার জেলা শাসককে জানাতে পারেন। কমিশনের এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর নৈতিক জয় বলে ব্যাখ্যা তৃণমূলের। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। 1993 সালের আন্দোলন, যার জন্য ভোটার আইডি কার্ড সবাই পেয়েছিল, সচিত্র ভোটার আইডি কার্ড। আবার 2025-এ তিনি তার মধ্যে থেকে যে ভুল তৈরি হচ্ছিল, তার মধ্যে যে ভেজাল মেশানো হচ্ছিল, সেটাকেও ঠিক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বলবো যে ডবল নৈতিক জয়। এবং আমি আশা করব ইলেকশন কমিশন আর কোনোদিন সাহস করবেন না ভোটার আইডি কার্ড নিয়ে কোন রকম এটা করতে। পাল্টা রাজ্য প্রশাসনকে কটাক্ষ বিজেপির। ভারতীয় জনতা পার্টি 1 বছরের বেশি হয়ে গেছে আমরা এটা নিয়ে সরব হয়েছিলাম, 1বার না 3বার। আর একটা প্রথমবার 15 লক্ষ ভুয়ো ভোটারের লিস্ট দিয়েছিলাম, তারপর রিমাইন্ডার দিলাম, তারপর 16 লক্ষ, প্রায় 17 লক্ষ দিলাম। এই জিনিসের পিছনে কারা হচ্ছে? আমাদের পশ্চিমবঙ্গ প্রশাসনের অফিসাররা। মমতা ব্যানার্জি নিশ্চয়ই সেদিন বলেছেন পাখির চোখ 26-এর ভোট, ভুতুরে ভোটার তালিকাকে হাতিয়ার করছে রাজনৈতিক দলগুলি। কটাক্ষ পাল্টা কটাক্ষের মাঝে কমিশনের সুর নরমে আপাতত নৈতিক জয় দেখছে তৃণমূল। কলকাতা টিভি। ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে দিল্লি যাচ্ছেন বিজেপি নেতারা। মঙ্গলবার দিল্লি নির্বাচন দফতরে যাবেন রাজ্য কেন্দ্রীয় বিজেপি নেতারা। সুকান্ত মজুমদার, অমিত মালব্য, শ্রমিক ভট্টাচার্য সহ একাধিক নেতা তারা যাচ্ছেন বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, ঠিক কি জানা যাচ্ছে বিজেপি সূত্রে? দেখো, পাল্টা চাপের কৌশল নিয়েছে বিজেপি এবং কেন্দ্রীয় নেতারা বলেছেন যে রাজ্য নেতৃত্বের হাতে যে সমস্ত তথ্য আছে সেই সমস্ত তথ্য নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে দিল্লিতে গিয়ে জমা দিতে এবং অবিলম্বে বিজেপির পক্ষ থেকে যে 15 লক্ষ 16 লক্ষ নাম ভুয়ো ভোটার হিসাবে চিহ্নিত হয়েছে, বিজেপির দাবি থাকবে ইলেকশন কমিশনের কাছে যে এই সমস্ত নাম বাদ দিতে হবে। এর আগে 24-এর ইলেকশনে, লোকসভা ইলেকশনের আগে বিজেপি অভিযোগ করেছিল যে এই রাজ্যের ভোটার তালিকায় এত সংখ্যক নাম ভুয়ো রয়েছে। সেই দাবিকেই নিয়েই তারা নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন। শুধু রাজ্য নেতৃত্ব সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য নয়, কেন্দ্রীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ একটা প্রবল চাপ নির্বাচন কমিশনের ওপর সৃষ্টি করা, যাতে বিজেপির দাবি মেনে এই 15-16 লক্ষ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়। তৃণমূলের পাল্টা কৌশল হিসাবে বিজেপি এই পথ নিয়েছে। মঙ্গলবার বিকেল 4টের সময় নির্বাচন কমিশনে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। অর্থাৎ ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ জানাতে এবার দিল্লি যাচ্ছেন বিজেপি নেতারা। তৃণমূলকে পাল্টা চাপ দিতে বিজেপির এই কৌশল বলে মনে করা হচ্ছে। সুকান্ত মজুমদার সহ শ্রমিক ভট্টাচার্য তারা প্রত্যেকেই দিল্লি যাচ্ছেন, সেখানে কথা বলবেন তারা দিল্লি নেতৃত্বের সঙ্গে, এমনটাই জানা যাচ্ছে। তৃণমূলকে পাল্টা চাপ দিতে বিজেপির এই কৌশল। মাছ বিক্রি নয়, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অজুহাতে মাছ বিক্রি বন্ধ করার অলিখিত ফতোয়া দিল্লির বিজেপি বিধায়কের। মাছ ভাত খাওয়ার সঙ্গে ধর্মের সম্পর্ক কি, প্রশ্ন এই রাজ্যের মানুষের। কথায় বলে মাছে ভাতে বাঙালি, সেই বাঙালি মাছ খাবে না, হে যেন বিড়ালের মাছ না ছোঁয়ার মতো। বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন মাছের গন্ধ ঠিকই খুঁজে পায়। কিন্তু ধর্মের অজুহাত দেখিয়ে সেই বাঙালির পাত থেকেই যদি মাছ কেড়ে নেওয়ার চেষ্টা হয়, এমনই এক অলিখিত ফতোয়া শোনালেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি। धक्के रखाओ, जो नहीं खाता उसको पसंद नहीं आता ना, तलवार को बंद रखा करो और दिन चलाओ और इसको धक्के रखा करो, ऐसे खुले मत बेचो। धक्के रखाओ, जो नहीं खाता उसको पसंद नहीं आता ना, तलवार को बंद रखा करो और दिन चलाओ और इसको धक्के रखा करो, ऐसे खुले मत बेचो। धक्के रखाओ, जो नहीं खाता उसको पसंद नहीं आता ना। রীতিমতো ফতোয়া জারি করছেন দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি।
এবং ধর্ম চর্চার সঙ্গে ধর্ম পালন করতে গেলে ওই নির্দিষ্ট দিন মঙ্গলবার মাছ বিক্রি করা যাবে না, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন। অথচ এরাজ্যেও দখল করতে বিজেপি তার রাজনৈতিক বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে। বাঙালির কৃষ্টির সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে মাছে ভাতে বাঙালি। বিধায়ক নেগির কথা শুনে কি ভাবছেন বাংলার মানুষ? ভবিষ্যতে এমন ফতোয়া রাজ্যে লাগু হলে তারা কি মেনে নেবেন? না, রবীন্দ্র সিং নেগি উনি বাংলার কালচার কৃষ্টি কিছুই জানে না। উনি কি ওখান থেকে বসে ঠিক করে দেবে বাঙালিরা কবে মাছ খাবে না খাবে? আমরা তো আমাদের কৃষ্টি কালচার অনুযায়ী চলবো। আমরা তো যেভাবে রীতি মেনে চলি, যেমন শিবরাত্রির দিন আমরা নিজেরাই আমাদের ওই দিন পুজো পার্বণ হয়, উপোস করে মহিলারা, আমরা মাছ খাই না। অথবা শীতলা পুজোর দিন আমরা পুরো অরন্ধন থাকে, তো সেটা তো আমরা আমাদের ব্যাপার। উনিও এখানকার বাংলার কৃষ্টি কালচার কিছু জানেন, উনি যা চাপিয়ে দেবে সেটাই আমাদের মানতে হবে। মানে ভাবা যায় এরকম? কোনোদিন কি আমরা ভাবতে পেরেছি যে আমরা ভোরবেলা উঠে বাজারে আসবো, মাছ কিনবো, কোন মাছটা কি ভালো? আর সবচেয়ে বড় কথা যে সরস্বতী পুজোর দিন আমরা কি করি, জোড়া ইলিশ নিই। ধরুন মঙ্গলবার দিন হলো, সরস্বতী পুজোর দিনটা মঙ্গলবার হলো, সেই ইলিশ মাছটা নেব না? মাছে ভাতে বাঙালি, আমাদের বাচ্চাদের পাতে মাছ না দিলে আমাদের বাচ্চারা ভাত খায় না। তো উনি কি ঠিক করে দেবেন আমরা মাছ খাবো, কখন খাবো না? মাছ নিয়েও রাজনীতি? মাছ ভাত খাবার সঙ্গে ধর্মের কি সম্পর্ক? অনেকেই বিজেপি বিধায়কের এমন ফতোয়ায় আগামী দিনে বাংলার গেরুয়া শিবিরের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। কোনোভাবে মেনে যাবে না। সবচেয়ে বড় কথা, মানুষের পেটে আঘাত করে কখনো কোনো পার্টি দাঁড়াতেই পারে না। সবচেয়ে বড় কথা, আর আমাদের যে তৃণমূল সরকার সবার পেটে আগে লাথি মারে না। আর উনি সবসময় গরিব, মানে ছোট একটা জুতো থেকে শুরু করে একজন বড় ব্যবসায়ী সবাই যেন এখানে এসে তার ব্যবসাটা করে তার সংসার চালাতে পারে। আর উনি চাইছেন সবাইকে মেরে দিয়ে উনি রাজত্ব করবে, এটা তো কখনো হয় না। একদিন বাজার বন্ধ মানে দিন আনা দিন খাওয়া মানুষের রুটি রুজিতে টান। তাই মাছ বিক্রেতারা কি বলছেন? আর আমরা কোনোদিনই বাজার বন্ধ রাখি না, কেউ মারা গেলেই বন্ধ রাখি। আর আমরা এটা কোনোদিনই মানতে পারবো না। একদিন বাজার বন্ধ করলে অনেক লোক, আমাদের কাস্টমার নষ্ট হয়ে যাবে। এই ধরনের অলিখিত ফতোয়া কোনোভাবেই মেনে নিচ্ছেন না এ রাজ্যের মানুষ। যারা মাছ কিনতে এসেছেন তারা এবং যারা মাছ বিক্রেতা প্রত্যেকেই এর বিরুদ্ধে সরব হয়েছেন। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। মাছ বিক্রি নিয়ে বিধায়কের ফতোয়া নিয়ে বিতর্কের ঝড়, কিন্তু এদেশে এই প্রথমই এমন নিদান নয়। উচিত অনুচিতের তোয়াক্কা না করেই দেশের আমজনতার বৈচিত্র্যময় খাদ্যাভ্যাসের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে বারবার। মন্দিরের পাশে মাছ বিক্রি নিয়ে বিজেপি বিধায়কের ফতোয়া নিয়ে জোর জল্পনা। তবে এহেন খাদ্যে নিষেধাজ্ঞা এই প্রথম নয়। দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উত্তরপ্রদেশে গাজিয়াবাদ জেলা প্রশাসন ঘোষণা করে 9 দিনের নবরাত্রি উৎসবে সমস্ত মাংসের দোকান বন্ধ থাকবে। কয়েক বছর আগে গাজিয়াবাদের বাসিন্দারা দশেরার আগের 9 দিনের উপবাসের সময় আমিষ খাবার খাওয়ার উপর নিষেধাজ্ঞার মুখে পড়েন। সেই সময় ডিম পাওয়াও অসম্ভব ছিল। পরে সেই নিষেধাজ্ঞা পরিবর্তন করে গাজিয়াবাদ প্রশাসন। বলা হয় নবরাত্রির 9 দিন মন্দিরের 200 মিটারের মধ্যে মাংস বিক্রির দোকান বন্ধ রাখতে হবে। অসমে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্য জুড়ে রেস্তোরাঁ, হোটেল, খাবারের দোকান এবং পাবলিক প্লেসে গরুর মাংস পরিবেশন এবং খাওয়া নিষিদ্ধ করার ঘোষণা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার। গুজরাটের ভাবনগর জেলার পালিতানাকে বিশ্বের প্রথম শহর হিসেবে নিরামিষ ভোজী ঘোষণা করা হয়। জৈনদের তীর্থস্থান পালিতানায় মাংসের জন্য পশু খাদ্য বিক্রি এবং মাংস খাওয়া অবৈধ এবং আইনত দণ্ডনীয় ঘোষণা করা হয়। আহমেদাবাদে রাস্তা এবং স্কুল ও ধর্মীয় স্থান থেকে 100 মিটার দূরে আমিষ খাবারের স্টল সরানোর নির্দেশ দেওয়া হয়। আমিষ খাবার বিক্রি নিয়ন্ত্রণের জন্য রাজকোট থেকে শুরু হয় ধারাবাহিক আদেশ। ভদোদরা এই উদাহরণ অনুসরণ করে। জুনাগড় এবং আহমেদাবাদও একই পদক্ষেপ নেয়। স্কুল পড়ুয়াদের প্রোটিনের চাহিদা পূরণের জন্য দেয়া হয় মিড ডে মিল। সেই মেনু থেকে ডিম বাদ পড়েছে। বিজেপি নিয়ন্ত্রিত মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে এই ঘটনা ঘটেছে। এয়ার ইন্ডিয়া অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইটের ইকোনমি ক্লাসে আমিষ খাবার পরিবেশন বন্ধ করে দেয়। গুজরাটের এয়ার রুটে শুরু হয়ে পরে কর্মসূচিটি জাতীয়করণ হয়। ভারতীয় রেলওয়ে একসময় 2রা অক্টোবর গান্ধীর জন্মদিনে রেল যাত্রীদের নিরামিষ খাবার পরিবেশনের প্রস্তাব দেয়।
পটপারগঞ্জের বিধায়কের ফতোয়ার পর জলঘোলা হয়েছে বিস্তর। তবে এই পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমজনতার অভ্যাসকে অসম্মান করার চেষ্টাও নেহাত কম হয়নি এদেশে। কলকাতা টিভি। আরো এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত ৩:০৭।